আচ্ছা, দেখো ক্লাস 10 আমরা লাস্ট ক্লাস যেটা শেষ করেছিলাম তার পরবর্তী অংশটা আজকে একটু আমরা কন্টিনিউ করব। তো আমরা শেষ ক্লাসে দেখেছিলাম যে তড়িৎ কোষের আভ্যন্তরীণ রোধ কাকে বলে এবং সেই আভ্যন্তরীণ রোধের সঙ্গে কোষের তড়িৎচালক বল এবং প্রান্তীয় বিভব প্রভেদের কী সম্পর্ক। তো আজকে অভ্যন্তরীণ রোধ ও তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল সেটা আমাদের একটু জানতে হবে। আমরা কোষ একটা তো জানি যে তড়িৎ কোষে কি থাকে, সাধারণত তড়িৎ কোষে থাকে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, দুটি কি থাকে, তড়িৎ দ্বার থাকে, আর তড়িৎ দ্বারের কিছুটা অংশ কি থাকে, আংশিকভাবে নিমজ্জিত থাকে কিসে, তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে, তাই তো। তাহলে এই কোষের আভ্যন্তরীণ রোধ হচ্ছে কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে বাধার সম্মুখীন হতে হয় সেটাকেই কি বলা হয়, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। এবং সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে একটু আমাদের জানাটা দরকার। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে তড়িৎ দ্বার, এই দুটোকে আমরা কি বলি, একটা ক্যাথোড একটা অ্যানোড। তড়িৎ দ্বারের এরিয়া মানে হচ্ছে কি তোমার তড়িৎ দ্বারের যেটা হচ্ছে কতটা অংশ, কতটা চওড়া তড়িৎ দ্বার দুটি, অর্থাৎ ক্ষেত্রফল, তড়িৎ দ্বারের ক্ষেত্রফলের ওপর, ঠিক আছে। অর্থাৎ ক্ষেত্রফল বেশি হলে বা যেটাকে আমরা এরিয়া বলি, তাই তো, তড়িৎ দ্বার দুটো যত চওড়া হবে তত কিন্তু আভ্যন্তরীণ রোধ তত কম হবে। তাহলে আভ্যন্তরীণ রোধকে আমরা কি চিহ্ন দিয়ে লিখি, ছোট হাতের আর দিয়ে লিখি। এটা আমরা আগের ক্লাসে পেয়েছিলাম, যারা দেখোনি আগের ক্লাসটা দেখে নিয়ে তারপর এই ক্লাসটা করবে। আভ্যন্তরীণ রোধকে আমরা কি বলি, স্মল আর, তাই তো। তাহলে এই স্মল আর কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা জানতে চাইছি। তাহলে স্মল আর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যস্ত সম্পর্কিত কার সঙ্গে, ক্ষেত্রফলের সঙ্গে, তড়িৎদ্বারের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্ত সম্পর্কিত। তার পরবর্তী যে পয়েন্টটা সেটা হচ্ছে কি 2 নম্বর, আভ্যন্তরীণ রোধ এই তড়িৎদ্বার দুটোর মধ্যে যে দূরত্ব, যদি দূরত্বটা আমরা ডি ধরি, তাহলে আভ্যন্তরীণ রোধ তড়িৎদ্বার দুটোর মধ্যে দূরত্বের উপর নির্ভর করে কিভাবে, সমানুপাতিক। তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব, কারণ দূরত্ব বাড়লে আধান প্রবাহে তত বেশি বাধার কি হতে হবে, সম্মুখীন হতে হবে, তাই না। আধানটা তত বেশি বাধার সম্মুখীন হবে যাতায়াতের পথে, তাহলে দূরত্বের উপর নির্ভর করে। 3 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্যের প্রকৃতির ওপর। তড়িৎ বিশ্লেষ্য যেটা ব্যবহার করা হচ্ছে সলিউশন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের প্রকৃতি, অর্থাৎ সেটা কতটা ঘন বা কতটা লঘু। যত লঘু দ্রবণ হবে, যত বেশি লঘু দ্রবণ হবে তত কম কি হবে, যত লঘু দ্রবণ হবে তত তার আভ্যন্তরীণ রোধ তত কম হবে, বাধাটা কম অনুভব করবে। 4 নম্বর পয়েন্ট কিসের ওপর, উষ্ণতা। তড়িৎ বিশ্লেষ্যের উষ্ণতার ওপর, মনে রাখবে, তড়িৎ বিশ্লেষ্যের উষ্ণতা। এখন এক্ষেত্রে যেটা দেখা যায়, তুমি যদি উষ্ণতা বৃদ্ধি করো তাহলে গতিশীলতা বৃদ্ধি পাবে এবং আধানের পরিমাণও বৃদ্ধি পায়। অভ্যন্তরে যে আধানের পরিমাণ বৃদ্ধি পায়, আধানের পরিমাণ বৃদ্ধি পেলে তড়িতের পরিমাণও বৃদ্ধি পায়, আভ্যন্তরীণ রোধ হ্রাস পায়। তাহলে উষ্ণতা বাড়লে গতিশীলতা বৃদ্ধি পায়, তার ফলে কারেন্ট বেড়ে যায়, সহজে প্রবাহিত হতে পারে, আধানের পরিমাণও বৃদ্ধি পায়, তার জন্য আভ্যন্তরীণ রোধটা কি হয়, হ্রাস পায়। এটা হচ্ছে তোমার তড়িৎ কোষের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ যে যে বিষয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে। তড়িৎ কোষের ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ যে যে বিষয়ের উপর নির্ভরশীল। এখন সাধারণ ক্ষেত্রে আমরা ওহমের সূত্র থেকে যে রোধ পড়েছি, যে কোনো একটা তড়িৎ বর্তনীতে একটা পরিবাহী তারকে যদি এবার আমরা বাইরে থেকে যুক্ত করি এই কোষটির সাহায্যে, ব্যাটারির সাহায্যে, তাহলে ব্যাটারির ভেতরে তো একটা অভ্যন্তরীণ রোধ রয়েইছে, যেটা
কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমরা উপরে দেখলাম। আর এইটা হচ্ছে সেই ব্যাটারিটা। আর বহির্বর্তনীতে যে রোধটা থাকে সেটাকে আমরা কি বলবো? বাহ্যিক রোধ বলবো। সেই বাহ্যিক রোধটা কার জন্য হতে পারে? যে তড়িৎ যন্ত্রটা এখানে যুক্ত আছে, যে তড়িৎ যন্ত্রটা যুক্ত আছে সেটা হচ্ছে একটা বাল্ব হতে পারে, এটা একটা বাল্ব হতে পারে, একটা বাল্বের একটা ফিলামেন্ট হতে পারে, অথবা কি হতে পারে? একটা ফ্যান হতে পারে, ওকে, বা আদার্স যে কোনো যন্ত্র হতে পারে। তাদের প্রত্যেকেরই রোধ থাকে, এবং এই রোধ কোনো পরিবাহীর রোধ। তড়িৎটা পরিবাহিত হচ্ছে এর মধ্যে দিয়ে, হয়ে কি হচ্ছে? এক শক্তি, তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটাও কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট। কোনো একটা পরিবাহী তার, এটা একটা পরিবাহী, এই পরিবাহী এর ভেতরেও তো একটা বাধা হয় যখন তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ ইলেকট্রন যখন প্রবাহিত হয় তখন ইলেকট্রনগুলো যাওয়ার পথে বাধার সম্মুখীন হয়। সেক্ষেত্রে ইলেকট্রন জানি তড়িৎটা যদি পজিটিভ থেকে নেগেটিভে যায়, তড়িৎ প্রবাহ, ইলেকট্রনগুলো কোন দিকে যাচ্ছে? মাইনাস থেকে, এটা ব্যাটারি মাইনাস, এটাও মাইনাস, মাইনাস থেকে প্লাসের দিকে, তো যাওয়ার পথে বাধার সম্মুখীন হয়। তাহলে এই পরিবাহী রোধ যেসব বিষয়ের উপর নির্ভর করে এর রোধটা সেটা দেখতে হবে আমাকে। তাহলে পরিবাহীর রোধ তোমরা জানো যদিও হয়তো, যে যে বিষয়ের উপর নির্ভরশীল এবং কিভাবে নির্ভরশীল, অনেক সময় নিউমেরিক্যাল এখান থেকে আসে, সেগুলো একটু দেখে নেবেন। সেগুলো আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে পরিবাহীর রোধ যে যে বিষয়ের উপর নির্ভরশীল সেই বিষয়গুলো কি কি? নাম্বার 1 সেটা হচ্ছে বাহ্যিক রোধকে আমরা কি চিহ্ন দিয়ে দিয়েছি? বড় হাতের আর, রেজিস্ট্যান্স, তাই তো? নাম্বার 1 ফার্স্ট পয়েন্ট হচ্ছে দৈর্ঘ্যের ওপর, পরিবাহী দৈর্ঘ্যের ওপর কিভাবে নির্ভরশীল? এই যে পরিবাহীর যে দৈর্ঘ্যটা, এটা যদি এল হয়, লেন্থটা কত হচ্ছে? এল লেন্থ হয়, তাহলে রোধ সমানুপাতিক হচ্ছে দৈর্ঘ্য। এটা তোমরা জানো, যত বেশি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ইলেকট্রনগুলো প্রবাহে তত বেশি বাধার সম্মুখীন হবে, অর্থাৎ সমানুপাতিক সম্পর্কিত। রোধের সঙ্গে দৈর্ঘ্যটা সমানুপাতিক, দৈর্ঘ্য বাড়লে রোধও বৃদ্ধি পাবে, খুব সোজা জিনিস। সেকেন্ড পয়েন্ট, পরিবাহী ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে আমরা যদি এরিয়া ধরি, এরিয়াটা কত আছে ধরলাম এ। এখন মনে রাখবে একটা সরু পরিবাহীর ক্ষেত্রে রোধ যা হবে, এই ক্ষেত্রফলটা যদি ডবল করে দাও, মোটা করে দাও, রোধটা কিন্তু কমে যায়। অর্থাৎ রোধ প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্ত সম্পর্কিত। অর্থাৎ এখানে যদি ক্ষেত্রফল এ হয় এবং রোধ আর হয়, এখানে ক্ষেত্রফলটা যদি 2a হয়, ডবল হয়ে গেছে, দেখতে পাচ্ছ ক্ষেত্রফলটা মোটা হয়ে গেছে, রোধ কিন্তু অর্ধেক হয়ে যাবে। কেন? কারণ অনেকটা পরিমাণ আধান একসঙ্গে প্রবাহিত হতে পারছে, আধানের পরিমাণ বেড়ে যায়। দূরত্ব তো একই রয়েছে, দৈর্ঘ্যটা একই রয়েছে, কিন্তু যদি পরিবাহীর ক্ষেত্রফল বেড়ে যায় তাহলে অনেকটা বেশি আধান একসঙ্গে কি হচ্ছে? অনেকটা আধানের পরিমাণ বেড়ে যাচ্ছে। আধানের পরিমাণ বেড়ে গেলে, আধানের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তড়িতের পরিমাণ বৃদ্ধি পায়, আর তড়িতের পরিমাণ বাড়লে রোধের পরিমাণ হ্রাস পায়। তার মানে ক্ষেত্রফল বাড়লে আধান বৃদ্ধি পায়, আধান বাড়লে তড়িতের পরিমাণ বৃদ্ধি পায়, তড়িৎ বাড়লে রোধ হ্রাস পায়। কোন সূত্র থেকে? ওহমের সূত্র আমরা পড়েছিলাম, V = কি I × R, মনে আছে? ওহমের সূত্র থেকে আমরা জানি যদি বিভব প্রভেদ একই থাকে তাহলে I ব্যস্ত সম্পর্কিত কার সঙ্গে? রোধের সঙ্গে। তাহলে এই দুটো পয়েন্টকে যদি আমরা কম্বাইন করি তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, 1 ও 2 কে সমন্বয় করলে R সমানুপাতিক, দেখো L/A, R সমানুপাতিক L আর R সমানুপাতিক 1/A, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি R সমানুপাতিক L/A। সুতরাং এখান থেকে আমরা এটা লিখতে পারি যে R সমান চিহ্ন দিয়ে রো L/A, ঠিক আছে? R = রো L/A। তাহলে এখানে এই রোটা কি? এই রোটা কি? এই রো হচ্ছে আরেকটা ফ্যাক্টর, থার্ড ফ্যাক্টর আমরা বলতে পারি এই রোটাকে। এই রোকে বলা হয় পরিবাহীর রোধাঙ্ক। পরিবাহীর কি দিয়ে তৈরি? পরিবাহীর রোধাঙ্ক।
এই ফ্যাক্টরের উপরও কিন্তু রোধটা নির্ভর করে, যা পরিবাহীর প্রকৃতির ওপর নির্ভরশীল। অর্থাৎ তামার তৈরি না লোহার তৈরি, নাকি অ্যালুমিনিয়াম, নাকি রূপা, নাকি কাঠ, প্রকৃতির উপর নির্ভরশীল, শুধুমাত্র পদার্থের উপর নির্ভরশীল। সুতরাং পদার্থ পরিবর্তন হলে রোধও কি হবে? পরিবর্তন হবে। একই দৈর্ঘ্যের একই প্রস্থচ্ছেদে একটা তামার তারের যা রোধ হবে, একটা লোহার তারের রোধটা কি হবে? আলাদা হবে। সুতরাং এই তিনটে মেইন ফ্যাক্টরের উপর পরিবাহীর রোধ নির্ভর করে। এই সমীকরণটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে অবশ্যই। আর সমান রো এল বাই এ, আর ইকুয়ালস টু রো এল বাই, যেখানে রো হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক। ঠিক আছে, তাহলে এইখানে এই এবং এই তিনটে ফ্যাক্টরের সঙ্গে আরেকটা ফ্যাক্টর আমাদের ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? উষ্ণতা। কোন ফ্যাক্টরটা? উষ্ণতা। পরিবাহীর রোধ উষ্ণতার উপরও নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল একটু বলে দিই। সাধারণত যেটা হয়, উষ্ণতার সঙ্গে এখন পরিবাহী যদি ওহমীয় পরিবাহী হয়, ওহমীয় পরিবাহী কাদেরকে বলা হয়? ওহমীয় পরিবাহী হচ্ছে যাহারা ওহমের সূত্র মেনে চলে, অর্থাৎ ভিআই যে গ্রাফটা, যাদের ক্ষেত্রে কি হয়, ভি ভার্সেস যে আই গ্রাফটা, যাদের ক্ষেত্রে সরল রেখা হয়, সাধারণত ধাতুগুলো যেগুলো, তাই না, সেগুলো ওহমীয় পরিবাহী। এবং এই ওহমীয় পরিবাহীগুলোর ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, যে উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হয়, তোমার অনেক বেশি গতিশক্তি অর্জন করে। কাদের গতিশক্তি বৃদ্ধি পায়? কাইনেটিক এনার্জি। কাদের? ওই আধানগুলোর। ফলে কি হচ্ছে, সংঘর্ষের পরিমাণও বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? সংঘর্ষ হয়, যাওয়ার পথে অনেক বেশি কি হয়, সংঘর্ষ হয়। সংঘর্ষ বৃদ্ধি পেলে রোধটাও কি হয়, বৃদ্ধি পায়, রোধের পরিমাণও বৃদ্ধি পায়। তাহলে এইভাবে একটু মনে রাখবে যে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে, উষ্ণতা বাড়লে রোধের পরিমাণও কি হয়, বৃদ্ধি পায়। ওই জন্য এটা যদি আমরা গ্রাফিক্যালি দেখাতে পারি এই সমীকরণটাকে, তাহলে আমরা এই সম্পর্কটাকে তাহলে এইভাবে আমরা দেখাতে পারি যে ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে যদি রোধের সঙ্গে উষ্ণতার একটা গ্রাফ তুমি প্লট করো, তাহলে সেই গ্রাফটা কিরকম হবে? সেই গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে, ঊর্ধ্বমুখী সরলরেখা হবে। তার মানে বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতা বাড়লে রোধও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র কাদের ক্ষেত্রে এটা বললাম? ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা দেখো, তাহলে ওহমের সূত্র থেকে আমরা যেটা পেলাম, ওহমের সূত্র বলছি, আমরা রোধের যে নির্ভরশীলতা, সেখান থেকে আমরা একটা সমীকরণ পেয়েছি। সেটা কি পেয়েছি? আর ইজ ইকুয়ালস টু রো এল বাই এ, তাই তো পেলাম। তাহলে এখানে রোটা হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক, যা পরিবাহীর প্রকৃতির উপর নির্ভর করে। এখন রোধাঙ্ককে সংজ্ঞা দিতে গেলে আমরা রো এর এক্সপ্রেশনটা বার করে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। রো ইকুয়ালস টু আর এ বাই এল। তাহলে এই যে সম্পর্কটা আমি পেলাম, সেখান থেকে আমরা একটা সমীকরণ গঠন করি। কিরকম ভাবে? এখান থেকে আমরা লিখতে পারি, ধরো যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য যদি 1 একক হয়, একক বললাম, ঠিক আছে, সেটা যদি 1 মিটার হয় ধরো, আর ক্ষেত্রফল যদি কত হয় এসআই সিস্টেমে 1 বর্গ মিটার হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রো ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? আমরা এককগুলো বাদ দিলাম, ধরো 1 একক বললাম, কোনো পদ্ধতি লিখছি না। দৈর্ঘ্য 1, ক্ষেত্রফলও 1 একক, তাহলে রো ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? আর ইন্টু 1/1, অর্থাৎ রোধের যা মান সেটাই হচ্ছে সেই পরিবাহীর রোধাঙ্ক। অর্থাৎ সেটা কিরকম হতে পারে? একটি একক ঘনকের ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? একটি একক ঘনকের ক্ষেত্রে। একটি একক ঘনকের কি হয়? ক্ষেত্রফলও 1 একক, ক্ষেত্রফলও 1 একক, হ্যাঁ, আবার দৈর্ঘ্যটাও কত একক? 1 একক। তাহলে একক ঘনকের একটা ছবি যদি আমি এখানে আঁকি, তোমরা এরকম ভাবে সংজ্ঞাটা দেবে। সেক্ষেত্রে এই একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধটা, তাকেই আমরা কি বলবো? সংখ্যাগত হবে, তার মানটাই হচ্ছে কি হবে? তার সঙ্গে সমান হবে রোধাঙ্ক। দৈর্ঘ্য 1, প্রস্থচ্ছেদটাও কত আছে? 1 একক। তাহলে দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যে রোধ, সেটাই হচ্ছে রোধাঙ্ক। এইভাবে আমরা রোধাঙ্কের সংজ্ঞা দিতে পারি। কিন্তু
জিনিসটা তো এক না। রোধের যা একক, রোধের একক আমরা কি জানি, একক আলাদা, একক আলাদা, সংখ্যাগত মান এক হতে পারে, একক আলাদা। রোধের একক আমরা কি জানি, ওহম। রোধের একক হচ্ছে কি, ওহম। আর রোধাঙ্কের একক কি, ভালো করে দেখো, আর এর জায়গায় ওহম বসিয়ে দাও এসআই পদ্ধতিতে। ক্ষেত্রফল হচ্ছে কি মিটার স্কয়ার, নিচে মিটার, তাহলে কি হবে ওহম মিটার। ওহমকে এই চিহ্ন দিয়ে আমরা লিখি মিটার। তাহলে একটা খুব ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষা অনেক সময় আসে যে রোধাঙ্কের একক বলো। এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার, আর সিজিএস পদ্ধতিতে তাহলে কি হচ্ছে, সিজিএস পদ্ধতিতে দেখা যাচ্ছে, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কি হচ্ছে, রোধাঙ্কের একক কি হবে বলো, ওহম সেন্টিমিটার। ওহমটা ব্যবহারিক একক, সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। তো এই হচ্ছে রোধাঙ্ক। এখন রোধাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, রোধাঙ্ক যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলো আমরা একটু দেখে নিই। রোধাঙ্ক যে যে বিষয়ের উপর নির্ভরশীল তা হলো, রোধ কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, উপাদান, উষ্ণতা। আর রোধাঙ্ক যে যে বিষয়ের উপর নির্ভরশীল তা হলো, রোধাঙ্ক কিন্তু দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়, প্রস্থচ্ছেদের উপরও নির্ভরশীল নয়। রোধাঙ্ক হচ্ছে পরিবাহীর নিজস্ব বৈশিষ্ট্য। দৈর্ঘ্য পরিবর্তন করলে তামাটা কি পরিবর্তন হয়ে যাবে, লোহাটা কি পরিবর্তন হয়ে যাবে, বা প্রস্থচ্ছেদ পরিবর্তন করলে? সুতরাং রোধাঙ্ক দুটো জিনিসের উপর নির্ভর করে। এক হচ্ছে কি, অবশ্যই পদার্থের প্রকৃতির ওপর, পদার্থের প্রকৃতি। এখন পদার্থের প্রকৃতি কি কি হতে পারে, সেটা ধাতব পরিবাহী হতে পারে। ধাতব পরিবাহীর ক্ষেত্রে রোধের মান সব থেকে কি হয়, রোধাঙ্কের মানও সব থেকে কম হবে। তারপরে কি থাকতে পারে, অর্ধ পরিবাহী, যাদের ক্ষেত্রে রোধের মানটা কি হয়, একটু বেশি ধাতব পরিবাহীর থেকে। আর সব থেকে বেশি হচ্ছে অন্তরক। অন্তরক মানে হচ্ছে কি অপরিবাহী, যেমন কি কাঁচ, হ্যাঁ, তারপরে কাগজ, এদের ক্ষেত্রে রোধাঙ্কের মান সব থেকে বেশি, ভেরি ভেরি গ্রেটার দ্যান সাইন দিয়েছে ওই জন্য। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে রোধের মানটা ধাতব পরিবাহী অন্তরকের মাঝামাঝি, আর সব থেকে কম হচ্ছে কি রূপা, ওই জন্য বলে খুব ভালো পরিবহন করে তামা, তাই না? এদের রোধের মান কি হচ্ছে খুবই কম। সেই জন্য তো ধাতব পরিবাহী তার হিসাবে আমরা কি ব্যবহার করি, আমরা পরিবাহী তার হিসাবে আমরা ধাতুই ব্যবহার করি, তাই তো, ধাতু ব্যবহার করে থাকি। তাহলে এক নম্বর পয়েন্ট হচ্ছে, তার মানে কিসের উপর নির্ভর করছে পরিবাহীর রোধ, পদার্থের প্রকৃতির ওপর। এবং এই 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে কি উষ্ণতা, উষ্ণতার উপর নির্ভর করতে পারে। উষ্ণতা পরিবর্তন হলে একই পদার্থের ক্ষেত্রেও কিন্তু রোধের মানটা বা তার প্রকৃতিটা পরিবর্তন হয়ে যেতে পারে। কিরকম ভাবে, একই, অর্থাৎ ধাতব পরিবাহীর ক্ষেত্রে একটু মনে রাখবে আলাদা করে, হ্যাঁ, রোধের ক্ষেত্রেও যেমন ধাতব পরিবাহীর ক্ষেত্রে রোধ, উষ্ণতা বাড়লে রোধ বৃদ্ধি পায়, তেমনি রোধাঙ্কের মানও কিন্তু উষ্ণতা বাড়লে বৃদ্ধি পায়। কার ক্ষেত্রে, ধাতব পরিবাহীর ক্ষেত্রে। এবং তার গ্রাফটা কিরকম হয়, একটু গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা মনে রাখবে। উষ্ণতা কি হচ্ছে উষ্ণতা, আর রোধাঙ্ক যদি আমরা গ্রাফ আঁকি, ছোট হাতের টি যদি করি, তাহলে এরকম ভাবে আমরা দেখাতে পারি বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট। অর্ধ পরিবাহীর ক্ষেত্রে, অর্ধ পরিবাহী হচ্ছে কারা, হ্যাঁ, সিলিকন, জার্মেনিয়াম, এদের ক্ষেত্রে কি হয়, ঠিক উল্টোটা হয়, অর্থাৎ উষ্ণতা বাড়লে রোধাঙ্ক হ্রাস পায়। তাহলে গ্রাফটা কিরকম হবে, উষ্ণতা যদি বৃদ্ধি পায় রোধাঙ্ক কি হয় এদের ক্ষেত্রে হ্রাস পায়, মানে ঠিক উল্টো হবে, তাই তো, একটা বাড়ছে একটা কমছে। কাজ করিয়ে দিতে পারো। আর কি, অন্তরকের ক্ষেত্রে তো কি হবে, সেটা খুবই বেশি হবে, সেটা গ্রাফিক্যালি আমরা দেখাচ্ছি না। কিছু পদার্থের ক্ষেত্রে, কিছু, যেমন তোমাদের একটু মনে রাখো, সংকর ধাতু কিছু আছে, অ্যালয় যেগুলোকে বলা হয়, তাই না,
এমনভাবে সেগুলোকে তৈরি করা হচ্ছে যে উষ্ণতার প্রভাব তাদের উপর প্রায় নেই বললেই চলে, উষ্ণতার প্রভাব তাদের উপর নেই বললেই চলে। বা কিছু পদার্থ আছে যেমন ধরো কনস্ট্যান্টাইন, ম্যাঙ্গানিন, সেই জন্য দেখবো ল্যাবে, আমাদের ল্যাবে কিন্তু এই ফিক্সড রোধ মানে একদম মানটা নির্দিষ্ট, ম্যাঙ্গানিন, ঠিক আছে। এই পদার্থগুলোর ক্ষেত্রে কিন্তু উষ্ণতার পরিবর্তন আমরা চাইছি না, উষ্ণতার পরিবর্তন তো একটু হতেই পারে ল্যাবে কাজ করতে গিয়ে, আমরা চাইছি না রোধটা যেন পরিবর্তন না হয়, সেজন্য এদের কিন্তু উষ্ণতার সঙ্গে কিন্তু রোধের যে পরিবর্তনের যে হারটা সেটা প্রায় নগণ্য, মানে সেরকম কোনো পরিবর্তন হয় না। তাহলে এটাও মনে রাখতেই পারো যে কিছু কিছু পদার্থের ক্ষেত্রে উষ্ণতার প্রভাব নেই রোধের উপর। ওকে, ক্লিয়ার হলো? এই অর্থে একটা পদার্থের কথা আমাকে উল্লেখ করতে হবে এখানে, সেটা হচ্ছে অতি পরিবাহী। অতি পরিবাহী খুব ইম্পর্টেন্ট, অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টর, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে সেমিকন্ডাক্টর, ইংলিশটা একটু মনে রাখবে। ইনসুলেটর, অন্তরক মানে ইনসুলেটর, আর ধাতব পরিবাহী হচ্ছে কি বলা হয় এদেরকে, কন্ডাক্টর। আর কিছু পদার্থ আছে সুপার কন্ডাক্টর, আলাদা কিছু না, সেই উদাহরণগুলো আমরা জানা উদাহরণ, যেমন ধরো তোমার টিন, এসএন, টিন, তারপরে পারদ, ঠিক আছে, এই জি, এই ধরনের কিছু পদার্থ আছে যে পদার্থগুলো কি হয় বলতো, একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে যদি তাকে নামিয়ে দেওয়া যায়, সাধারণত উষ্ণতা বাড়লে রোধ বাড়ে এদের, আর উষ্ণতা কমলে কি হয়, রোধটা হ্রাস পায়, সে তো ঠিক আছে, ভালো কথা। কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতার পরে গেলে, ভালো করে দেখো গ্রাফটা, একটা নির্দিষ্ট উষ্ণতার পরে গেলে তো বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা গ্রাফটা যদি আমরা এখানে রোধাঙ্কের সঙ্গে এই পদার্থগুলোর ক্ষেত্রে আমরা রোধাঙ্ক সঙ্গে আমরা কি করছি, উষ্ণতার গ্রাফিক্যাল অ্যানালাইসিস করছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট উষ্ণতা, সেই উষ্ণতা খুব কম, মানে ধরো প্রায় 4 কেলভিন, আমি বলে দিচ্ছি উষ্ণতা প্রায় কত, 4 কেলভিন, মানে বুঝতে পারছো, বা -269°C, মানে খুবই অল্প উষ্ণতা, তার থেকে বেশি উষ্ণতায় সাধারণ পরিবাহীর মতো আচরণ করে, অর্থাৎ উষ্ণতা বাড়লে রোধও কি হচ্ছে, বাড়ছে। কিন্তু সেই উষ্ণতার যে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে পদার্থগুলোকে, সঙ্গে সঙ্গে ওই পদার্থগুলোর রোধাঙ্কের মান প্রায় কি হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, প্রায় শূন্য, বুঝতে পারছিস, প্রায় শূন্য, মানে কি হচ্ছে, কোনো রোধই নেই, কোনো রোধ নেই, রোধ প্রায় শূন্য। তাহলে ভি ইকুয়ালস টু আই আর সমীকরণে রোধ যদি প্রায় শূন্য হয়ে যায়, আই সমান হচ্ছে কি ভি বাই আর, তো ভালো করে দেখ, তাহলে আর যদি প্রায় শূন্য হয়ে যায় তাহলে আয়ের মানটা অসীম, মানে কি হচ্ছে, প্রায় কোনো রকম রোধ ছাড়াই, অর্থাৎ সামান্য পরিমাণ ভোল্টেজ প্রয়োগ করলেই বা কিছু ভোল্টেজ ছাড়াও এমনি এমনি কারেন্ট প্রবাহিত হয়ে যাচ্ছে, অতি পরিবহন করছে, অতিমাত্রায় তড়িৎ পরিবহন করছে, তড়িতের পরিমাণটা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। সেই পদার্থগুলোকে আমরা কি বলি, একটা সংকট উষ্ণতা বলা হয়, এটা ক্রিটিক্যাল টেম্পারেচার, এক একটা পদার্থের ক্ষেত্রে এক একটা টেম্পারেচার এটা পাওয়া যায়, ক্রিটিক্যাল টেম্পারেচার। সুতরাং এই ক্ষেত্রে পদার্থের একটা ভিন্ন অবস্থা আমরা দেখতে পাই, যেটাকে আমরা অতি পরিবাহী অবস্থা বা সুপার কন্ডাক্টিং স্টেট বলা হয়, যেখানে রোধাঙ্কের মান শূন্য হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে নামিয়ে দিলে, ঠিক আছে। সেক্ষেত্রে রোধের সঙ্গে উষ্ণতার গ্রাফটা কিন্তু এরকম দেখতে লাগবে। এবং এই অতি পরিবাহী অবস্থাটা পদার্থের একটা ফিফথ স্টেট অফ ম্যাটার আমরা বলি, বোস-আইনস্টাইন কন্ডেন্স স্টেট, সেগুলো তোমাদের সিলেবাসে নেই এখন আপাতত, সেই স্টেটে চলে যাচ্ছে সলিড, লিকুইড আর গ্যাস ছাড়াও বোস-আইনস্টাইন কন্ডেন্স স্টেটটা আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে, বোস-আইনস্টাইন কন্ডেন্স স্টেট। তো এইটা একটু এখানে মাথায় রাখবে, বোস-আইনস্টাইন কন্ডেন্স স্টেট, ক্লিয়ার হলো? সো এইভাবে আমরা রোধাঙ্কের সঙ্গে উষ্ণতার পরিবর্তন করতে পারছি, আমরা কিন্তু দেখতে পারছি কিভাবে রোধাঙ্ক উষ্ণতার সঙ্গে পরিবর্তন হয়। এবং এখানে আরেকটা কথা একটু মনে রাখবে, সেটা হচ্ছে কি, তোমার ওই দেখো, এবং এর অর্ডারটা কিরকম থাকে, অর্ডারটা একটু দেখলে বুঝতে পারবে, খুবই কম, পরিবাহীর ক্ষেত্রে 10⁻⁻6 থেকে 10⁻⁻1 অর্ডারে থাকে, যেখানে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে কিন্তু সেটা আরো বেশি থাকে,
সেটা অর্ধপরিবাহীর ক্ষেত্রে 10⁻⁻1 থেকে 10⁻+5 চলে যাচ্ছে মানটা, অর্ডারটা বলছি, ভ্যালু আলাদা হতে পারে। আর মানে যেগুলো তোমার পরিবাহী মানে অন্তরক যেগুলো, তাদের ক্ষেত্রে মানটা এতটাই বেশি, রোধের মানটা খুবই বেড়ে যাচ্ছে। সবই ওহম সেমি এককে আমরা প্রকাশ করছি। ধরো, তার মানে বুঝতে পারছো, রোধাঙ্কের মানটা অনেক বেশি, তাহলে তড়িৎ পরিবহন ক্ষমতা একদমই নেই। এখানে রোধাঙ্কের মানটা মাঝামাঝি কিছুটা তড়িৎ পরিবহন করে, এখানে রোধাঙ্কের মান সবথেকে কম অর্ডার, -6 মাইনাস অর্ডারে রয়েছে, দেখা যাচ্ছে মাইনাস অর্ডারে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, রোধাঙ্কের নির্ভরশীলতা বিভিন্ন পদার্থের উপর আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। রোধাঙ্কের অনন্যককে কি বলা হয়, প্রশ্ন আসতে পারে। অনন্যক মানে রোধাঙ্কের ঠিক বিপরীত, অনন্যককে কি বলা হয়? রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। কি বলা হয়? পরিবাহিতাঙ্ক বা কন্ডাক্টিভিটি। কি বলা হয় ইংলিশে? কন্ডাক্টিভিটি। আমরা থার্মাল কন্ডাক্টিভিটি, তাপ পরিবাহিতাঙ্ক পড়েছিলে, মনে আছে তাপের চ্যাপ্টারে। আর রোধাঙ্ককে বলা হয় রেজিস্টিভিটি, রেজিস্ট করছে, যত রোধাঙ্ক বেশি হয় তত বাধা দেয়, তার ঠিক উল্টো পরিবাহিতাঙ্ক। রোধাঙ্ককে লেখা হয় রো দিয়ে, আর পরিবাহিতাঙ্ককে লেখা হয় সিগমা দিয়ে। কি চিহ্ন এটা? সিগমা। তাহলে বুঝতে পারছো যে পরিবাহিতাঙ্ক সমান হচ্ছে 1/রোধাঙ্ক। রোধাঙ্কের অনন্যককে পরিবাহিতাঙ্ক বলা হয়। তাহলে সিগমা ইজ ইকুয়ালস টু 1/রো। তাহলে একক কি হবে? এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক কি ছিল? ওহম মিটার। তাহলে এর ঠিক অনন্যক অর্থাৎ 1/ওহম মিটার। ঠিক আছে, 1/ওহম মিটার। এটাকে আমরা উল্টে লিখতে পারি ওহম ইনভার্স মিটার ইনভার্স। এই ওহম ইনভার্সকে অনেক সময় মো বলা হয়। ওহমের ইংলিশ টার্মটা তো OHM, এটাকে উল্টে দিলে MHO ইন্টু মিটার ইনভার্স যা আছে তাই। ঠিক আছে, তো অনেক সময় এটা আমরা বলতে পারি সিমেন্স বলা যেতে পারে, অনেক সময় এটাকেই আমরা সিমেন্সও বলে থাকি, সিমেন্স ইন্টু মিটার ইনভার্স। তাহলে মনে রাখবো একটু, এগুলো ছোট ছোট ইনফরমেশন একটু মাথায় রাখা দরকার, যে কাকে বলে এবং এককগুলো কি। ঠিক আছে, এখন এই সংক্রান্ত আমাদের কিছু নিউমেরিক্যালস আমরা একটু দেখে নেব, যে রোধের নির্ভরশীলতা যে বিষয়ের ওপর কীভাবে তারা এখান থেকে আমাকে অঙ্কগুলো করতে পারি। আমরা দেখো কিছু গাণিতিক উদাহরণ দেখে নিই। কোন সূত্র প্রয়োগ করে? আর ইকুয়ালস টু রোধের যে সূত্রটা আমরা পেয়েছি রো L/A, এই সম্পর্কের ওপর ভিত্তি করে তোমাকে কিন্তু অঙ্ক দিতে পারে। সেই অঙ্কের দু একটা উদাহরণ আমরা দেখে নেব। কি বলেছে প্রশ্নটাই দেখো, 2 ওহম রোধের একটা পরিবাহী তার ছিল। একটা 2 ওহম রোধের একটা পরিবাহী তার আছে। এই পরিবাহী তারটা, তার রোধ হচ্ছে 2 ওহম। ঠিক আছে, এর ধরে নাও একটা দৈর্ঘ্য আছে L, আর প্রস্থচ্ছেদ হচ্ছে কি A, এবং তার রোধ কত দেওয়া আছে? তো বলছে এই পরিবাহী তারের আয়তন অপরিবর্তিত রেখে, মানে পরিবাহী তারের মধ্যে বাইরে থেকে আর কোনো রকমের পদার্থ যোগ করিনি, শুধুমাত্র তারটাকে টেনে কি করেছি, দৈর্ঘ্যটাকে 3 গুণ করা হয়েছে। বুঝতে পারছো? দৈর্ঘ্য 3 গুণ করলে মানে নিশ্চয়ই বুঝতে পারছো, যা প্রাথমিক দৈর্ঘ্য তার 3 গুণ করা হচ্ছে, তার মানে কি হচ্ছে, তারটা মোটা হবে না সরু হবে? নিশ্চয়ই সরু হয়ে যাবে। টানলে তারটা সরু হবে নিশ্চয়ই, কারণ কি পদার্থের পরিমাণটা তো আর বৃদ্ধি পাচ্ছে না, শুধু দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিয়েছো। তাহলে 3 গুণ করে দিয়েছো, তাহলে দৈর্ঘ্যটা বাড়িয়ে কত করেছে, ধরো L2 করে দিয়েছো। তাহলে তখন বলছে পরিবর্তিত রোধ অর্থাৎ R2, সেটা কি কোনো পরিবর্তন হবে না একই থাকবে, 2 ওহমই থাকবে, নাকি সেটা পরিবর্তন হবে, এবং বলে কতটা পরিবর্তন হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিভাবে করব? এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, এই ধাতব পরিবাহী তারটা কি রকমের আকার আছে? এটা সিলিন্ড্রিক্যাল, একটা চোঙাকার। এই যে কোনো পরিবাহী তারটাকে বড় করে দেখলে কি হচ্ছে, চোঙাকৃতি দেখতে লাগবে, দেখতে পাচ্ছে। তার একটা প্রস্থ হচ্ছে কি হচ্ছে বৃত্তাকার, আর একটা দৈর্ঘ্য আছে,
এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে বলে দিয়েছে কি হচ্ছে, যদি বলে দেয় আয়তন অপরিবর্তিত, আয়তন অপরিবর্তিত থাকলে স্বাভাবিক একটা কথা বুঝতেই হবে যে দৈর্ঘ্য যদি বৃদ্ধি করো ক্ষেত্রফল কি হবে, তখন কমে যাবে, স্বাভাবিক কমতে বাধ্য, শুরু হয়ে যাবে টানলে। কিন্তু মোট আয়তনটা একই থাকবে। আয়তনের ফর্মুলা আমরা কি জানি, ভি ইকুয়ালস টু কি জানি আমরা, ভি ইকুয়ালস টু দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এল ইন্টু এ। তাহলে অবশ্যই প্রথম তারের ক্ষেত্রে আমরা বলতে পারি L1 ইন্টু A1, আর দ্বিতীয় তারের ক্ষেত্রে একই তার, শুধুমাত্র দৈর্ঘ্যটা যদি বৃদ্ধি পাচ্ছে ক্ষেত্রফলটা কমে যাবে, কিন্তু মোট আয়তনটা কি থাকবে, দুটো ক্ষেত্রেই একই থাকবে না। যেহেতু আয়তন অপরিবর্তিত তাহলে V1 সমান V2, তাহলে আমরা বলতে পারি L1 A1 ইজ ইকুয়ালস টু L2 A2। এখন এটা লিখলাম কেন, কারণ প্রাথমিক রোধ কত বলে দেওয়া আছে, R1, সুতরাং R1 ইকুয়ালস টু আমরা কি দেখতে পাচ্ছি ফর্মুলা ফেলে, রো, পদার্থের তো কোনো পরিবর্তন হয়নি, রোটা ছিল ধ্রুবক, তামা হলে তামাই, দৈর্ঘ্যটা কত হয়েছে L1 বাই A1, এটার মান দেওয়া আছে কত ওহম, 2 ওহম। আমাকে বার করতে দিয়েছে R2, R2 মানে হচ্ছে রোই থাকবে L2 বাই A2, এটা কত আসবে। তাহলে আমাকে কি করতে হবে, সম্পর্ক একটা বার করতে হবে এদের মধ্যে, তবে আমি বার করতে পারবো। এখন এখানে বলেছে দৈর্ঘ্যটা কত গুণ করা হয়েছে, 3 গুণ, সুতরাং L2 ইকুয়ালস টু কত, 3 ইন্টু L1। L2 যদি 3 গুণ হয় তাহলে ক্ষেত্রফলটা কতটা পরিবর্তন হবে, L1 ইন্টু A1 ইজ ইকুয়ালস টু L2 ইন্টু A2। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে L1 ইন্টু A1 ইজ ইকুয়ালস টু L2-র মানটা কত, L2 বেড়ে 3 গুণ হয়েছে, তাহলে A2টা কত হবে, L1 কেটে যাচ্ছে, তাহলে A2টা তাহলে 1/3 অফ A1 হয়ে যাবে না, স্বাভাবিক, দৈর্ঘ্য 3 গুণ বাড়লে ক্ষেত্রফলটা 1/3 হয়ে যাবে, যতটা মোটা ছিল তার 1/3 অংশ হয়ে গেল। তাতে আমার কি সুবিধা হলো, A2টাকে আমরা পেয়ে গেলাম কিসের আকারে, A1 এর আকারে, L2টাকেও আমরা কি পেয়ে গেলাম, L1 এর আকারে। তাহলে সেখানটা এখানে বসিয়ে দাও, রো L2-র জায়গায় বসিয়ে দাও কত, 3L1, কারণ এই সমীকরণে দেখো L1 আমার এগুলো জানা আছে, 3L1, আর A2-র জায়গায় পুট করো কত, 1/3A1। তাতে কি সুবিধা হলো দেখো, 3টা উপরে চলে গেল, 9 রো L1 বাই A1। এখন দেখো এই রো L1 বাই A1টা তুমি জানো, দ্যাট ইজ R1, তাহলে 9 ইন্টু R1, প্রাথমিক রোধটা তোমার জানা আছে, তাহলে 9 ইন্টু 2 ওহম, তাহলে কত ওহম দাঁড়ালো, 18। তাহলে নতুন রোধের মানটা কি হলো, তারটাকে টানলে রোধের মানটা কি হলো, বৃদ্ধি পেলো, কতটা বৃদ্ধি পেলো, 3 গুণ বাড়িয়েছিস মানে 3 গুণ বাড়ছে না, 2 হলে তাহলে তো 6 হতো, দৈর্ঘ্য বাড়ার জন্য বৃদ্ধি পাচ্ছে আর ক্ষেত্রফল কমার জন্য কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে রোধের মানটা, সেজন্য দুটোর এফেক্ট একসঙ্গে হলো, 3-এর স্কোয়ার হয়ে গেল কত, 3 স্কোয়ার 9 ইন্টু 2, দ্যাট মিনস 18। ঠিক উল্টো বললে কি হতো, যদি সংকোচন করা হতো তাহলে এলটা কত হয়ে যেত, এলটা তখন 3 গুণ না হয় 1/3 হয়ে যেত, আর ক্ষেত্রফলটা তখন কি হয়ে যেত, 3 গুণ হয়ে যেত। যদি মোড়াতে থাকতে, যদি বলতো লম্বা না করে সেটাকে কি করো, সেটাকে ফোল্ড করো, ফোল্ড করে 3 ভাগের 1 ভাগ করো, তাহলে সেক্ষেত্রে ঠিক উল্টো কেসটা হতো, তখন রোধটা কি হতো, কমে যেত নিশ্চয়ই। মোটা তারের রোধ কম হয়, মোটা তারের রোধ কি হয়, কম, দেখতেই পাচ্ছি কত বেরোলো, 2 ওহম। মোটা তারের রোধ কম, সরু তারের রোধ কি হয়, বেশি হয়, এটা মাথায় রাখবে। কেন বেশি হয়, কারণ দৈর্ঘ্য বেশি এবং ক্ষেত্রফল কম, ক্ষেত্রফল কম হলে রোধটা আমরা কি জানি, বেশি হয়, ক্ষেত্রফল কম হলে রোধ কি হয়, বেশি হয়। সুতরাং এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে তোমাকে দিতে পারে, অনুপাতের প্রশ্নও দিতে পারে, যে দৈর্ঘ্যের একটা দৈর্ঘ্য এল আছে আর একটা 2L আছে, তাহলে রোধের অনুপাত কত, তখন এই ক্ষেত্রফল কিছু বলেনি, তখন কি লিখবে, জাস্ট যদি একটা প্রশ্ন এরকম দেয়, তোমাদের বইয়ের একটা যদি কোশ্চেন আমি নিই এখান থেকে, এক্সারসাইজের যে দুটি পরিবাহী দৈর্ঘ্য যতক্ষণ বলছে সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট, কোশ্চেন নাম্বার 2 বলছে যদি বলে দেয় তখন আমি প্রস্থচ্ছেদ পরিবর্তন করব না, যেমন এখানে একটা প্রবলেমে তোমাদের দিয়ে দিয়েছে যে সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একই পদার্থের, এই যে কথাগুলো খুব ইম্পর্টেন্ট, সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একই পদার্থ মানে রো এর মানটাও কি আছে, একই আছে, রো এর মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সমপ্রস্থচ্ছেদ বিশিষ্ট একই পদার্থের দুটি
দুটি পরিবাহীর, হ্যাঁ, পরিবাহী তারের দৈর্ঘ্য যথাক্রমে এল এবং কত 2L, তাদের রোধের তুলনা করো। তাদের রোধের তুলনা করো। তাহলে তখন কি করব? প্রস্থচ্ছেদ এক, তাহলে ফর্মুলা তো এইটাই, মাথায় ঢুকিয়ে নিতে হবে, আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখন এখানে দেওয়া আছে এটা ধ্রুবক, এর কোনো পরিবর্তন করা হয়নি। একই পদার্থ মানে রোটাও কি আছে, কোনো পরিবর্তন হয়নি। তাহলে সেক্ষেত্রে রোধ শুধুমাত্র কার উপর নির্ভরশীল? রোধ শুধুমাত্র কার উপর নির্ভরশীল? রোধ শুধুমাত্র কার উপর নির্ভরশীল? দৈর্ঘ্যের ওপর। কিভাবে? সমানুপাতিক এল, এটা আমরা জানি। সুতরাং এখন কি দিয়েছে, একটা দৈর্ঘ্য এল আছে আর একটা 2L আছে, সুতরাং আমরা লিখতে পারি রোধের তুলনা করতে পেরেছি মানে কি R1 বাই R2। R1 বাই, দেখা যাচ্ছে R1 বাই কি আছে, R2 আছে, ইজ ইকুয়ালস টু, তাহলে কি হবে L1 বাই L2। এখন দেওয়া আছে একটা L আর একটা 2L, L2টাই 2L, তাহলে কেটে গেল 1/2। সো আমরা বলতে পারি যে R1:R2, যদি অনুপাত বলে এরকম ভাবে লিখবো 1:2, বা আমরা যদি বলি R2টা কতটা বেশি, 2 of R1, দ্বিগুণ। দৈর্ঘ্য বেশি হলে রোধের মানও বেশি হবে। কতটা? যতটা দৈর্ঘ্য বেশি সেই সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আমি আর একটা প্রশ্ন তোমাদের বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা আমি তোমাদের গ্রুপে দেবো, যখন তোমরা এটা বাড়িতে হোম টাস্ক করে আমাকে কিন্তু পাঠাবে, ভালো লাগবে। তোমাদের কি করছি, এই দুটো প্রবলেমের পরে একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 3। সেখানে আমি বলে দিচ্ছি একটা প্রশ্ন, এটা বাড়িতে করবে, করে এটা আমাকে কিন্তু অবশ্যই গ্রুপে করে পাঠাবে। 27 ওহম রোধের কোনো পরিবাহী তারের আয়তন অপরিবর্তিত রেখে তারটিকে গুটিয়ে মানে ফোল্ড করা হলো, 3 গুণ মোটা করা হলো। তারটির পরিবর্তিত রোধের মানের কোনো পরিবর্তন হবে, সেটা বলবে। যদি হয় তাহলে পরিবর্তিত রোধের মান নির্ণয় করো। যদি মোটা করে দাও তাহলে সে রোধের মানটা তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এখানে কি করেছিলে, দৈর্ঘ্যটা বাড়িয়ে দিয়েছিলে অর্থাৎ লম্বা করে দিয়েছিলে, রোধের মান পেয়ে গেছিলাম একটা উত্তর। এখানে কি করলাম, তারটাকে 3/1 করলাম, ঠিক আছে, 3/1 করা হলো গুটিয়ে, তাহলে তারটির পরিবর্তিত রোধের মান কত হবে। ঠিক আছে, তাহলে তো এই অঙ্কগুলো আরও এক্সারসাইজে যেগুলো আছে তোমরা অবশ্যই সলভ করবে বাড়িতে, এবং ক্লাসগুলো ভালো করে ফলো করবে, পরপর স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো আজকের মতো তাহলে এখানে থাকো।